লায়লাকে নিয়ে এসেছি ডগ জোনে। এখানে এসেছি ওর কিছু খিদের ওষুধপত্র এগুলো নিতে, টিক্সের মেডিসিন তো কোর্স একটা আছে ডিউ, আর যদি মনে হয় তাহলে লোনটা এখানে স্পা করিয়ে নেবো। এই হচ্ছে ডগ জোনের ভেতরে ইন করেছি। লায়লা টিক্স সিমটমের তো মেডিসিন যা চলছে একটু দেখিয়ে নেবো এখানে, না কোনো ডক্টর ভিজিট করছি না, এখানকার দাদাই এক্সপার্ট, তো ওনাকে দেখিয়ে নেবো। আর যদি মনে হয় ট্রিম করা একটা স্পা করা সেটাও করিয়ে নিতে ভীষণ চেয়েছি। আসছি 5 ml করেই দেবো তো একবার। যিনি দাদা উনি ছোট থেকে ওকে ভ্যাকসিনেশন এগুলো সমস্ত গাইড করে দেন, কোনো দিন ডক্টর দেখাতে হয়নি, নো অ্যান্টিবায়োটিক, এত ভালো ওনার সুপারভিশন বলতে পারো বা প্রেসক্রিপশন বলতে পারো। তো দাদা দেখে বললো যে যখন অ্যাক্টিভ আছে খিদের কোনো ওষুধ খাওয়ানোর দরকার নেই, একদম ফিট আছে, এবার ট্রিম করবো। লায়লার এত এই যে বয়স হয়েছে 1 বছর 2 মাস হলো, আর একবার এখানে ট্রিম করেছিল ফার্স্ট টাইম, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম ওর ট্রিমিং হচ্ছে। এই ডগ জোনের দ্বারা ভীষণ এক্সপার্ট, মোর দ্যান একজন মানে এই কী যেন ভেটারনিটি যাদের বলা হয়, তো ওনার সব কিছু গাইডলাইনই প্রপার থাকে। সবাই দেখো আজকে আমার লায়লাকে খুব ক্লোজ আপ থেকে এই গলাতে একটু বেল্ট পরিয়ে রাখা হয়েছে, ট্রিম হচ্ছে, মোটামুটি চুপচাপই রয়েছে, কিন্তু আমাকে না দেখলে ছটফট করবে। আমরা ফুল ফ্যামিলি সপরিবারে এখানে হাজির হয়ে গেছি, বাচ্চারা স্কুল থেকে বেরিয়ে। এই যে ট্রিমিং ওর কমপ্লিট হয়ে গেল, দাদা নিজের হাতে করে দিয়েছেন, আর এই যে ও দাঁড়িয়ে রয়েছে, দেখলে হয়তো অতটা লুক আসবে না, বাট ও অনেক কমফোর্টেবল ফিল করছে। মেয়ে চলে এসছে স্কুল থেকে, শেফু ছেলে সবাই বসে রয়েছে। মা ছেলে খেতে বসেছি। ডালটা হচ্ছে ঠিক এই যে এইরকম, এই যে ডালটা মানে দেখলে মনে হবে নর্মাল ডাল, কিন্তু এইটা খেতে খুব টেস্ট হয়, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টমেটো দিয়ে করে। আর এই হচ্ছে কপি আলু নিরামিষ তরকারি, আর ভাতই করলাম, ভাত খাই। এই হচ্ছে আমাদের লায়লা দেবীর 2024 দুর্গাপুজোর হেয়ারস্টাইল, ট্রিম করে এসেছে, দেখতে ঠিক এরকম লাগছে। মাসখানেকের মধ্যেই অনেকটা লোম হয়ে যাবে, আবার প্রত্যেক 3 মাস অন্তর অন্তর ট্রিমটা করাতে হবে। তাহলে গতকাল তো জানিয়েছিলাম যে মা অনেক কষ্ট করে মানুষ করেছে, আর কি যন্ত্রণা বাবা না থাকা, সেই যন্ত্রণা যারা সেলফ এক্সপিরিয়েন্স একমাত্র তারাই জানতে পারবে। সেই জন্য ভিউয়ার্স তোমাদের সকলের কাছে আমার একান্ত রিকোয়েস্ট, তোমরা তোমাদের পারিপার্শ্বিক সবাইকে তোমরা সবসময় বলো বা তোমরা এটা মেনটেন করো যে বাড়িতে সন্তানকে সবসময় মা বাবা দুজনের স্নেহেই যেন সন্তান বড় হয়, বন্ডিংটা যেন এতটাই স্ট্রং থাকে। হ্যালো ভিউয়ার্স, ভাতের থালা হাতে নিয়ে কথা বলছি, প্রচণ্ড ব্যস্ত। হঠাৎ একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, যাচ্ছি বউবাজারে, তো সেখানে যাওয়ার আগে বগুড়াসে ভাত খেয়ে নিচ্ছি। শুধুমাত্র সয়াবিনটা সেদ্ধ করতে পেরেছি, আলুটা সেদ্ধ করতে পেরেছি, লায়লার খাবার করতে পেরেছি, বাকিটা শেফু বেচারাকে করতে হলো তরকারিটা, কেন সময়টা একটু কম হয়ে গেছে। তো চটপট রেডি হয়ে এটা খেয়ে নিয়ে যাচ্ছি, বাচ্চাদের খেতে দিয়েছি আর শেফুও খাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, কিচেনে চলে এসেছি রান্না করতে আর গল্প করতে। এমন অনেক সময় আমাদের হয় যে কোথাও যাওয়ার থাকে অথবা ভালো লাগছে না, সেই সময় সিম্পল খাবার মানে যেটা যত তাড়াতাড়ি হয় সেরকম খাবার করে নেওয়া হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। আজকে কোথাও যাওয়ার তো ছিল না, কিন্তু একটু কাজে বেরিয়েছিলাম বলে ফিরে এসে রান্না করতে আলস্যি লাগছে, তাই একটা ভীষণ খুব মানে যত সহজে হবে সেই একটা রেসিপি
ট্রাই করছি মানে দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা দেখো নিয়ে নিয়েছি 3টে ছোট সাইজের ফুলকপিকে, খুব ছোট ছোট ফুলগুলোকে কেটে নিয়েছি আমি, একদম এইরকম করে ছোট করে ফুলগুলোকে কেটে নিয়েছি। এই ফুলকপিটার সঙ্গে 3টে ছোট ছোট ফুলকপিটা এরকম এতটা হয়েছে, এই পরিমাণটার সঙ্গে নিয়ে নিয়েছি 2টো বড় আলু। সেই আলুগুলোকে কেটে নিয়েছি এইভাবে আলুগুলোর পিসগুলোকে করে নিয়েছি, এরকম চৌকো চৌকো টুকরো করে। এবারেতে রেসিপিটা দেখো কত সহজে হয়ে যায়। আর এই রেসিপিটা হচ্ছে তোমরা রুটির সাথেও ভালো লাগে, এবং রুটির সঙ্গে খেলে তো একটা ডায়েটের মধ্যে থাকছো, আর যদি কখনো মনে হয় লুচির সঙ্গেও অসাধারণ লাগে। এটা একটা এদেশীয় রান্না, এটাকে বলা হয় আলু কপির ছেচকি। এটা আমি আমার শাশুড়ির কাছে শিখেছি, কিন্তু ভীষণ সিম্পল আর টেস্টি হয়। ঘি লাগে অবশ্যই একটু, তো রেসিপিটা দেখে নাও চট। কড়াইয়ে অল্প রিফাইন তেল নিয়েছি, রিফাইন তেলটা গরম হয়ে উঠছে তখন কপিগুলোকে এর মধ্যে ঢেলে দিয়েছি, আর কপিগুলোকে একদম মানে ছ্যাক পোড়া করে ভেজে নেব। দিয়ে দিলাম স্টেনার, এর মধ্যে এখন কিন্তু কোনো রকম নুন হলুদ কিচ্ছু দেবো না, আর এটা একটা সাদা রান্না, এর মধ্যে হলুদ যাবেও না। কপিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, ছ্যাক পোড়া মতো করে ভাজলেই চলবে। সেটু থাকলে আমার জায়গায় জানো না, ছাকা তেলে ভাজতে টেস্ট তো হয়, কিন্তু শরীরের যে 12টা বাজে এত তেল খেলে সেটা কে বোঝায় না। এই কপিগুলোকে তুলে নিলাম, এবারে দিয়ে দিচ্ছি আর একটুখানি তেল। এই দেখো একদম অল্প তেল দিচ্ছি, যেহেতু ঘি যাবে, আর তেল কমই লাগে রান্নাটাতে। তেলটা জাস্ট ফোড়নের জন্য নিলাম। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কিছুটা 5 ফোড়ন, কিছুটা কাঁচা লঙ্কা, কয়েকটা 3-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর দেব হিংটা একটু বেশি করে দেবো, হিঙের ফ্লেভারটা খুব ভালো লাগে এই তরকারিতে। লঙ্কাগুলো একটু চিড়ে নিয়েছি, বেশ খানিকটা হিং নিয়ে নিলাম, তেলের মধ্যে হিং দিয়ে দিচ্ছি। এই আলুটাকে দিয়ে দিচ্ছি, হলুদ কিন্তু দেবো না। অনেক সময় ট্রেন জার্নি থাকলে শুকনো করে এই আলু কপির ছেচকির সঙ্গে লুচি নিলে অনেকক্ষণ থাকে, খাবারটা নষ্ট হয় না সহজে। তো অনেক একটু দূর জার্নিতে এটা ক্যারি করার জন্য বা জলখাবারে খাওয়ার জন্য ভীষণ। আলুটাকে একটু করে ভেজে নিচ্ছি, কপিগুলোকে ঢেলে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুন, বেশ খানিকটা চিনি, এটাকে আমি লিড দিয়ে দিলাম, জলটা ফুটে গেলে স্লো করে দেবো। জলটাকেও শুকিয়ে নিয়েছি, আর রান্নাটা সেদ্ধও হয়ে গেছে, একটু ঘেটে ঘেটে দিতে হয়। তবে হ্যাঁ, আর একটুখানি একটু জল দিলাম, একদম মাখা মাখা করলাম না, যেহেতু রুটির সঙ্গে খাবে, 4 জনের পোলানোর জন্য মতন করে করলাম। এই অবস্থাতে একটু বেশি করে ঘি যায় এটাতে, 1 চামচের মতো ঘি ছড়িয়ে দিলাম। আর গ্যাসটাকে দিলাম অফ করে, আর এটাকে নেড়ে চেড়ে
ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই হয়ে গেল আমার আলু কপির ছেচকি। কিন্তু আসল ট্র্যাজেডি যে সেই সময় থেকে জীবনে শুরু হবে, আর সেই ধাক্কা যে কোথায় নিয়ে পৌঁছবে আমাদের, তখন জানতাম না। আজ এটা অতীত হয়ে গেছে। আরেক ফাঁকে পাঁচ জার্নিটা শেয়ার করে নিই তোমাদের সঙ্গে। বিয়ে বৌভাত ভালোভাবে কাটলো, হানিমুনে গ্যাংটকে গিয়েছিলাম। আর বিয়ের যত বৌভাতের গিফটগুলো, সেই গিফটগুলোর একটা কিউরিওসিটি থাকে। আর 5টা বইয়ের মতো আমারও প্রচণ্ড ছিল যে গিফটগুলো কখন আনপ্যাক করবো, দেখবো কী কী আছে ভিতরে। ভীষণ এক্সাইটেড ছিলাম। তো রাত্রিবেলা সেগুলো বলতে, তো সেগুলো সকালে মাকে জিজ্ঞেস করবো। তো শাশুড়িমা পারমিশন দেননি, বললেন ঘুরে আয় হানিমুন থেকে, তারপর খুলবি, খাটের তলায় এগুলো প্যাক অবস্থাতে রাখা রয়েছে। হানিমুনে গিয়েও ভাবছি কখন খুলবো বাড়ি গিয়ে ফিরে, শ্বশুরবাড়ি ফিরে এসে দেখলাম খাটের তলায় সমস্ত আনপ্যাক করে গুছিয়ে রাখা, গোছগাছ করে। এবং জানতেও পারলাম না অনেক কিছু মিসিং, অনেক কিছু আছে, অনেক কি নেই, কি কষ্ট পেলাম, ধাক্কা পেলাম। ধাক্কা এটা খুব সাধারণ কথা, কিন্তু খুব কষ্ট এটাই যে গিফটগুলোকে একটা আনপ্যাক করে যে দেখবো সবাই মিলে, সেই আনন্দটা শেয়ার করতে আমি পেলাম না। খোলা গিফটগুলোকেই দেখলাম যে কী আছে, কাছে সেট, এটা ওটা সেটা, অনেক কিছু কম বুঝতে পারলাম। তো সেটা থেকেও কষ্ট হয়েছিল যে আমি নিজের হাতে গিফটগুলো খুলতে পারিনি। 15 থেকে 20 দিনের মাথায় শাশুড়ি মা আলাদা করে ছেলেকে ডেকে, শাশুড়ি মা শ্বশুরমশাই তাকে জানালেন যে কাজের লোকজন নিয়ে সংসারে আমরা যেরকম আছি, তোরা রেন্টেতে একটা ফ্ল্যাট নিয়ে কোথাও ভাড়াতে রেন্টেতে ওয়াইফকে নিয়ে তোরা আলাদা থাক, আমরা আমাদের মধ্যে থাকি, তোরা তোদের মধ্যে থাক, বাকিটা আবার